নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আজ বিশেষ পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ বড়দিন, তোমাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। বড়দিন মনে পড়লেই তো ছোটবেলার কথা মনে পড়ে, ছোটবেলার স্মৃতি মনে পড়ে সবারই। তাই আজ ঝুম্পি মুখার্জির ওনার পাঠানো এটা অলৌকিক জোনের দ্বিতীয় ঘটনা এবং এতে ছোটবেলার একটা স্বাদ আছে। তাই আজকে ঠিক করলাম আজকের দিনটাই ওনার এই ঘটনা পাঠের একদম উপযুক্ত। তোমরা আমার সঙ্গে সহমত হলে কিনা অবশ্যই ঘটনার শেষে কমেন্টে জানিও। চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। সে বেশ আগের কথা। তখন মফস্বল শহরে বিকেলবেলা বাচ্চারা রাস্তায় বা মাঠে বা কোনো বন্ধুর বাড়ি জড়ো হয়ে খেলত। ছেলেরা মাঠে ফুটবল খেলত, রাস্তায় ক্রিকেট খেলত। পড়াশোনার চাপ ছিল না এতটা যতটা আজকে হয়েছে। সন্ধ্যায় সব ঘরে ফিরে পড়তে বসত। এমনই এক সময় মফস্বল শহরের গল্প। রীতা, কৃষ্ণা, রানু, মান্তি, অনিমা, মালাদের মধ্যে রীতাদের বাড়িতেই বেশ খানিকটা ফাঁকা জায়গা ছিল খেলার মতো। কৃষ্ণা, রানু একই বাড়িতে থাকতো, কিন্তু ওদের বাড়ির অনেক লোকজন, তাই জন্য বড় বাড়ি হলেও সর্বদা ভিড়ে গিজগিজ করত। মান্তির বাড়ি মাঝারি হলেও জাতীয় দাদা বৌদিদের সাথে পার্টিশন করা বলে ঘর ছোট হয়ে গেছিল। অনিমা, বালা দুই বোন এক কামরার বাড়িতে ভাড়া থাকে, তাই বৃষ্টি বাদল হলে তারা সবাই মিলে রীতাদের বাড়িতেই খেলতে যেত। অন্য সময় পাড়ার মধ্যে দৌড়াদৌড়ি করে খেলত। বৃষ্টির দিনে খেলা বন্ধ হতো না, তখনই রীতা বাড়িতে খেলতো, ওদের বাড়িতে সবাই যেত। রীতা মেয়েটা খুব ভালো, নিজের পুতুল খেলনাপাতি সবার সাথে ভাগ করে নিত। কথার একটু দোষ ছিল, কেমন যেন একটা আধো আধো করে কথা বলতো। সাধারণত এরকম বাচ্চাদের সবাই পেছনে লাগে, কিন্তু রীতার স্বভাব গুণে সবাই তাকে ভালোবাসত। ওদের বাড়ির লোক কম, ওর মাথায় ছোট্ট মতন একটা ঝুঁটি বাঁধা থাকতো। এক বাবা, দাদা, কাকা, জেঠি এদের মধ্যে যারা মানুষ হয় তাদের মনটা খুব বড় হয়, ওর বেলাও তাই। ওদের বাড়ি ঘর একটু পুরনো আমলের, অনেক জায়গায় প্লাস্টার খসে ইট বেরিয়ে গেছে। আসলে এটা রীতার মায়ের মাসির বাড়ি। অবিবাহিত মাসিকে বাড়ি ঘর দাদু দিয়ে গেছিলেন। সেই মাসি মারা গেছেন, তার থেকেই রীতার মা পেয়েছে, তো তার আর কেউ ছিল না। সামনে একটু গাছগাছালি দেওয়া এক টুকরো জমি, নিচে একটা বড় ঘর আছে, সেটা সব সময় বন্ধ থাকে। বাইরে থেকে শিকল তোলা থাকে। এরা খেলতো প্যাসেজ দিয়ে উঠে গিয়ে দোতলার ঘরে। নিচের ঘর খালি থাকতে বসবাসের ঘরে গিয়ে বাচ্চাদের খেলতে দিত কেন সেটা ওদের মায়েদের মনে হতো। তাছাড়া অত বড় ঘর ভাড়া দিলেও তো কিছু ঘরে আসে, অবস্থাও তো তেমন ভালো না। ওর বাবা তেমন ভালো চাকরি করেন না। এই নিয়ে মহিলা মহলে বেশ চাপা গুঞ্জন, আলোচনা, সমালোচনা চলত। রীতা সবার সাথে সহজ সরল মনে মিশলেও ওর মা কিন্তু পাড়ায় কারুর সাথে তেমন মিশতেন না। অবশ্য এতে ভাবার মতো কিছু হয়নি, কারণ সেই ভাবার বয়স ওই বয়সের বাচ্চাদের তখন হয়নি। রীতাদের বাড়ি, ওরা নিজেদের মধ্যে চোর পুলিশ, লুডো, রুমাল চোর, আর মাঝে মাঝে একটু ভগবান মুখ তুলে চাইলে ক্যারাম বোর্ডটা নিয়েও নাড়াচাড়া করতে পারত। কেন ভগবানের কথা বললাম? রীতার দাদা তার বন্ধুদের নিয়ে ক্যারাম খেলত। দাদা যদি কোনো কারণে না থাকতো তবেই ওরা পেত। একবার রীতার মা খুব দরকারে তার গুরুদেবের আশ্রমে গেছিলেন তার ছোট বোনকে নিয়ে। জায়গাটা অনেক দূর, সেদিন ফেরা সম্ভব নয় বলে সঙ্গে ছিল রীতার কাকা, তাই বাড়িটা মোটামুটি ফাঁকাই ছিল। সেদিন ঝিরঝিরে বৃষ্টি ছিল, বাড়ি থেকে তো আসতেই দিচ্ছিল না, কিন্তু দল বেঁধে খেলতো বলে কেউ আর নিজেদের বাড়িতে না উৎপাত চাইছিল না। মনে হলো যাক, রীতাদের বাড়ি গিয়ে খেলুক। কাকা বাড়ি নেই, দোকানে বাবা আছে। রীতার দাদাও তার বন্ধুদের নিয়ে বসে ক্যারাম খেলছে। রীতার বন্ধুর দল খেলতে বসে ক্যাচর ম্যাচর লাগিয়ে দিল। দাদা এবার বিরক্ত হয়ে বললেন, আই তোরা ভাগতো, যা নিচে যা, বৃষ্টি থেমে গেছে, এখানে চেঁচামেচি করছিস, আমরা মন দিয়ে খেলতে পারছি না। দাদার কাছে তাড়া খেয়ে ওরা সব দলবল নিয়ে নিচে খেলতে গেল। নিচে খেলতে বেশ মজা, অনেক বড় জায়গা। পেছনে এদিকে অবশ্য একটা ওরা যায় না, রীতার মা কাকিমার মানা আছে। খানিকক্ষণ খেলার পর রানু, কৃষ্ণা বাড়ি চলে গেল। অনিমা, মালাও যাবো যাবো করছে। মান্তিদের বাড়ি আজ ওর মামাতো বোন পুটি এসেছিল, সেও খেলছিল। তখন শুধু মান্তি, পুটি, রীতা রয়েছে। মেঘলা বলে তখন বিকেল আধার থাকলেও
একটু বেশি আধার আধার লাগছে, মানে বিকেলে যতটা আধার লাগে, বিকেল থেকে সন্ধে হব হব সময়, কিন্তু আকাশে মেঘ আছে বলে সেদিন একটু বেশি অন্ধকার লাগছিল। ওরা পিছনের দিকের জাম গাছটার দিকে গেল, জাম গাছের তলা থেকে জাম কুড়োতে। মান্তিপুটি হঠাৎ খেয়াল করলো খুব বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে। মান্তি জিজ্ঞেস করলো, পচা গন্ধটা কোত্থেকে আসছে রে? কেউ কি পায়খানা করেছে? এতক্ষণ তো ছিল না। তখনকার সময় একটা বাড়ির সঙ্গে অন্য বাড়ির মাঝখানে বেশ অনেকটা ফাঁক থাকতো, তাই এক বাড়ির গন্ধ অন্য বাড়িতে আসার কথা না। তাও এত চড়া গন্ধ যে গা গুলিয়ে উঠল। রীতা থমকে গেল, তারপর যেন ভয় পেয়ে গেল, বলল, এই তল 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 উপলে তল, এখানে আল নয়। বলেই সে ঘরে দৌড় মারল। মান্তি আর পুটি খুব অবাক হলো, অমন করে ছুটছে কেন? আবার দ্রুপটা বৃষ্টি পড়ল, তারাও রীতার পেছনে ছুটল। ওপরে এসে মান্তি জিজ্ঞাসা করল, এই এমন করে চলে এলি কেন রে? রীতা বলল, আমনি। তারপর ফিসফিস করে বলল, আমলা ওই বেতন দিতে গেছিলাম, কাউকে বলিত না, মা বারণ করেছে। ওদিকটা ভালো না, আমলা যাই না, ওখানে পাল্লি মাটির দর। অবাক লেগেছিল মান্তি, কেমন যেন একটা ভয় ভয় ভাব রীতার। কে এই পাল্লি মাসি? সে কি করে? রীতা ভয় পাচ্ছে কেন? সেদিন বৃষ্টি কমলে রীতার দাদাই ওদের বাড়ি পৌঁছে দিয়েছিল। ফেরার পথে দাদা খুব হন হন করে হাঁটছিল। ওদের নিয়ে আর মান্তিদের মনে হয়েছিল একটা কুকুরের গড় গড় করার মতো শব্দ ভেসে আসছিল পেছনের ওই ঘরটা থেকে। বেশ কিছুদিন কেটে গেছে ওরা আর রীতাদের বাড়িতে আসে না, রাস্তাতেই সব খেলতো। শীতকাল এসে গেছে, অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, কেউ মামার বাড়ি, কেউ মাসির বাড়ি, কারুর আবার কপাল গুনে পুরী দীঘাও বেড়ানোর সুযোগ হয়েছে। রয়ে গেছে মান্তি, কৃষ্ণা আর রানু। তাদের মধ্যে রানু জ্বরে পড়ার জন্য খেলতে আসছে না। কৃষ্ণা আর মান্তি এসেছিল রীতার বাড়িতে খেলতে। রীতা সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা মুচকে গেছে। সে বেচারা অনেক দিন খেলতে আসতে পারেনি, তাই এরা দুজনে এসেছে রীতাদের বাড়িতে খেলতে। রীতার দাদা বাড়ি নেই, পিসির বাড়ি গেছে, কাজেই ক্যারামটায় আজকে খেলা যাবে। ওরা দুপুর দুপুর গেছে খেলতে। বিকালে রীতার মা ওদেরকে বসিয়ে রেখে গেলেন বাবুলালের খাটাল থেকে দুধ আনতে। পরের দিন দুধ পুলি করবেন। রীতাই আনতে যায়, নেহাত পা ফুলে আছে, তাই মা গেছেন। রীতার বাবা বাড়ি এসে গেছেন, কিন্তু কাগজ পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছেন। অনেকক্ষণ খেলছে ওরা, একঘেয়ে হয়ে গেছে। পাশের ঘরে রীতার বাবা ঘুমাচ্ছেন। গল্প করলে যদি কাকুর ঘুম ভেঙে যায়, তাই তারা ওখানে আর বসল না। বিকেল শেষ হয়ে গেছে, সন্ধ্যে নামবো করছে। রীতাদের বাড়ি গাছপালা বেশি বলে ঝট করে আঁধার নেমে যায়। ওরা ছাদে যাবে বলে সিঁড়ি দিয়ে উঠল, কিন্তু সিঁড়ির দরজায় রীতার মা তালা দিয়ে গেছেন। ওরা বলল, চল রীতা, তুই তো রেলিং ধরে ধরে নামতে পারিস নিচে, যাই বাগানে দেখি। তুই দূরের কাছে বসে থাকবি। পাশের মধুদের বাড়ির কুল গাছে এর মধ্যেই কুল পেকেছে। গাছটা খুব ভালো, বছরে দুবার ফলন দেয়, প্রথম শীতে আর শেষ শীতে। রীতার আর একঘেয়ে ওপরে বসে থাকতে ভালো লাগে না, সেও প্রচণ্ড খুশি হয়ে যায়। নিচে তখনও আলো আছে। ওরা মনের আনন্দে কুল কুড়োতে লাগলো। রীতা বসে বসে দেখছে এদিকে কম আছে। ওরা দেখলো পেছনের দিকে বিছিয়ে আছে কুল। কুলেতে ভর্তি হয়ে গেছে চতুর্দিক। এইভাবেই ওদের দিনকাল বেশিভাবেই কাটছিল। কুলের গন্ধেতে চতুর্দিকটা ম ম করত। এই কুল গাছটা যেন বাচ্চাদের বাঁচিয়ে রেখেছিল। এইভাবেই চলছিল। এবার সন্ধ্যা নেমেছে। রীতা সভয়ে বলল, এই ওদিতে দাদনি, মা বকবে, ওদিতে আমলা যাই না। কিন্তু ওদের তখন লোভে ধরেছে। দুজনের হাতে দুটো ঠোঁয়া। সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না, মায়েরা রোদে দিয়ে আচার বানিয়ে রাখবে, পুজোর পর খাবে। ওরা টপাটপ বেশ কটা কুল তুলল। ঠিক সেই সময় একটা অদ্ভুত গোঙানির শব্দ পাওয়া গেল। কেউ যেন কষ্ট পাওয়ার রাগী গলায় গর্জন করছে। প্রথমে মনে হয়েছিল কুকুরের ডাক, তারপর মনে হলো মানুষেরই। ওরা অবাক হলো, ভয়ও পেল। ওরা একটা তীব্র পচা গন্ধ টের পেল। শব্দটা বন্ধ ঘরটা থেকে আসছে। ওরা অবাক চোখে দেখলো বাইরে থেকে শিকল তোলা ঘরটাকে। রীতা তীব্র স্বরে বলল, সিদ্দিত পালিয়ে আয়, পাল্লি মাসি তেপেছে। ওরাও ভয় পেয়ে গুটি গুটি পায়ে চলে আসতে লাগলো। আর তখনই বন্ধ ঘরটার দরজায় দুম দুম করে কেউ যেন ভেতর থেকে ধাক্কা দিতে লাগলো।
আর ভয়ঙ্কর গর্জন, যেন হিংস্র পশুর গর্জনের মতো। ওরাও ভয়ে ওমাগো ওমাগো ওটা কি বলে দৌড় দিল। দরজাটা এত ধরে ধাক্কা দিচ্ছে যে ভয়ঙ্কর ভাবে কাঁপছে, যেন শিকল ভেঙে কেউ একটা বেরিয়ে আসবে। আর পচা দুর্গন্ধটা তীব্রভাবে বেরিয়ে আসছে সেখান থেকে। দরাম করে আচার খেলো মান্তি, মারাত্মক লাগলো পায়ে। ঘরের ভেতর থেকে কেউ খলখল করে ভয়ানক হেসে উঠল, যেন মান্তির পড়ে যাওয়াটা দেখতে পাচ্ছে। আতঙ্কে কেঁদে উঠল দুজনে। ঠিক সেই সময় রিতার মা কাকিমা ঢুকলো দুধের ক্যান হাতে। তিনি চিৎকার করলেন, এ কি, বারণ করার সত্ত্বেও তোমরা এদিকে এসেছো, তাও ভর সন্ধ্যেবেলায়? এত অবাধ্য তোমরা আজকাল ছেলে মেয়েগুলো। কান্না হইচয়ের শব্দে ছুটে এসেছেন রিতার বাবাও। কাকিমা দুধের পাত্রটা হাত থেকে নামিয়ে দিয়ে মান্তিকে টেনে তুলে দাঁড় করালেন। কৃষ্ণা নিয়ে প্রায় দৌড়াবার ভঙ্গিতে ছুটে এলো বাড়ির সামনের দিকে। এবার খ্যাক খ্যাক করে হাসির সাথে শুরু হলো কাশির শব্দ, তার সঙ্গে গোঙানির শব্দ। হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। রিতা আতঙ্কে কাঁদছে আর বলছে, পাল্লি মাচি পাল্লি মাচি। কাকিমাকে তখন আতঙ্কিত গলায় কাকুকে বকতে দেখা গেল, একটু সময়ের জন্য গেছি, আর তুমি এত দায়িত্ব জ্ঞানহীন। ঘুমোচ্ছ তো ঘুমোচ্ছই, বাচ্চাগুলো এদিকে চলে এসেছে, একবারে দেখনি? কি সর্বনাশা কাণ্ড। এমনই 5 জন 5 রকম আলোচনা করে, তার মধ্যে এসব হলে আরও 5 কান হবে। আমি আর এখানে এইসব ঝামেলা নেব না, একটা কথাও কেউ শোন না। এরা সব বাইরে খেলবে, এই বাড়িতে আমি আর কাউকে ঢুকতে দেব না। মান্তিকে প্রায় কোলে করে বাড়ি দিয়ে আসেন রিতার মা। উনি বলেছিলেন সন্ধ্যের অন্ধকারে বাগানে কুল তুলতে গিয়ে ভয় পেয়ে ছুটতে গিয়ে পড়ে গেছে মেয়েটা। উনি বাড়ি ছিলেন না, তাই হি বিপত্তি। মান্তি কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ল, ধুম জ্বর, তার মধ্যে বিকার। মাঝে মধ্যেই ভয়ে চিৎকার করে ওঠে। ডাক্তার দেখানো হলো, জ্বর আর থামে না। থানের এক বুড়ি মা জল পোড়া দেয়, সেখান থেকে জল পড়িয়ে আনা হলো। মেয়ের একই অবস্থা। কথাটা চাপা ছিল না। কৃষ্ণার কাছ থেকেই সবাই পুরো ঘটনাটা জানতে পারে। কৃষ্ণারও নাকি প্রচণ্ড বমি হচ্ছে। কথাটা পাড়ার বয়োবৃদ্ধা চাটুর্যে গিন্নি গা লেগে তিনি বললেন, মান্তিদের বাড়ি, এ ব্যাপারটা ভালো না, মেয়ের ওপর খারাপ দৃষ্টি পড়েছে। ওদের বাড়ি খুব গন্ডগোলের বাড়ি। রিতার মা নিজে দেখে বেজাতে বিয়ে করেছিল বলে ওর দাদু সম্পত্তি সব ওর মাসিকে দিয়ে যায়। তার ব্যথা হয়নি, তিনি একটু পাগলি মতন ছিল। রিতাকে আপন মেয়ের মতো পেলেছিল, কিন্তু বুড়ো বয়সে ওরা পাগল মানুষটাকে বড় অবচ্ছেদা করে। ডাক্তার ওষুধ বন্ধ করে দেয়। মানুষটার মাথাটা বেড়ে বদ্ধ পাগল হয়ে যায়। তখন ওই নিচের ঘরে তাকে আটকে রাখতো, ঠিকমতো খেতে দিত না, চিৎকার করে কাঁদতো, গালাগাল দিত, চান করাতো না, ঘরে পায়খানা পেচ্ছাপ করে যাতা অবস্থায় পড়ে থাকতো। ধরতে গেলে অযত্নেই মরে গেছে। বাড়িটাও রিতাকেই দিয়ে গেছিল। এরপর থেকেই শুরু হলো অঘটন ওদের বাড়ি। রিতার মা এসে উঠলো এই বাড়ি। কদিনের মধ্যে আচমকা ছাদ থেকে পড়ে মরল। রিতার পরপর বাচ্চা নষ্ট হতেই লাগলো, একটাও বাঁচল না। বরের চাকরি গেল। তখন গুরুদেবে আশ্রমে হত্যে দিয়ে ওই এক ছেলে আর এক মেয়ে, বিয়ের বহু বছর বাদে। আসলে এখানে উনি বলতে চেয়েছেন রিতার পরও আরো অনেকগুলো সন্তান হয়েছিল, কিন্তু পরপর মারা গেছিল। রিতা আর ওর দাদাই কিন্তু ওর মায়ের সন্তান হিসাবে বেঁচেছিল। এইভাবেই ওদের জীবন চলছিল। ছেলেটা দেখছিস না কেমন খুরবুটে রয়ে গেছে, স্বাভাবিক বয়বৃদ্ধি নেই। আর মেয়েটার তো গলার দোষ। ও বাড়ি গেলেই কেমন গা ভার হতো। আমাদের সময় কেউ ওখানে যেত না, এখনকার ছেলেপিলেরা শোনে না। আর ওদের আর্থিক অবস্থা যা, বাড়ি ছেড়ে কোথাও যে যাবে সে মুরদ ওদের নেই। রিতার বর তো ছুটকো ছাটকা কাজ করে, ওই বদলি হিসাবে। তাই বলি এক্ষুনি মান্তিকে নিয়ে গিয়ে বড় জায়গায় নিয়ে যাও। ওই থানের বুড়িমার জল পড়ায় কাজ হবে না। ও ছিল খ্যাপা পাগল, কষ্ট পেয়ে মরা মানুষ। এই সাধারণ জল পড়ায় কাজ হবে না। ওর বোধহয় রাস হালকা। ভর সন্ধ্যেবেলা ওই দড়ির মুখে পড়েছে, ওকে চেপে ধরেছে। রানুর বোন কৃষ্ণার রাসবাড়ি আর ওদের বাড়ির প্রতিষ্ঠা করা মা কালী আছে, তাই কমের উপর দিয়ে গেছে। ভয় পেয়ে গেলেন মান্তির মা। তাও 2 দিন কেটে গেল খোঁজ খবর করতে। মেয়ের কোনো উন্নতি নেই, ডাক্তারও চিন্তিত। শেষে খবর পাওয়া গেল এক পীর বাবার। তিনি এসব অশুভ শক্তি দূর করার ক্ষমতা রাখেন। টাকা পয়সা কিছু নেন না, কিন্তু অতি বৃদ্ধ মানুষ। তিনি চট করে কোথাও আসেন না, তার কাছে নিয়ে যেতে হবে। পাড়ার উকিলবাবু তার গাড়িটা দিলেন রোগী নিয়ে যাবার জন্য। পাড়ার মধ্যে সবার একটা মিলমিশ ছিল। আগের দিন গিয়ে মান্তির বাবা কথা বলে এসেছেন পীর বাবার সঙ্গে।
এতটা পথ রোগী নিয়ে যাবেন? কিন্তু বিপদ বাঁধল পথে। অর্ধেকের বেশি যাবার পর গাড়ি খারাপ হয়ে গেল, আর কিছুতেই এগোচ্ছে না। উকিলবাবুর ড্রাইভার তো অবাক, কোনো গন্ডগোল ধরতেই পারছেন না। এখনও এত অসুস্থ রোগীকে নিয়ে যাবেন কি করে, বা বাড়ি বা ফিরবেন কি করে? তখন এমন কথায় কথায় গাড়ি ভাড়া পাওয়া যেত না, আর মফস্বলে ট্যাক্সিও ছিল না। হঠাৎ মান্তিও যেন ঘন ঘন চমকে উঠতে লাগলো, কেমন করতে লাগলো মায়ের কোলে। মান্তির বাবা একা গাড়ি থেকে নেমে 5 জনকে জিজ্ঞাসা করে খানিকটা বাসে খানিকটা রিক্সায় করে উপস্থিত হলেন পীর বাবার কাছে। তাকে ব্যাপারটা বলতে তিনি কেঁদে ফেললেন। সবটা শুনে পীর বাবা অস্থির হয়ে বিড়বিড় করে বলতে লাগলেন, সর্বনাশ। তিনি সেই রিক্সাতেই যেতে প্রস্তুত হলেন। রিক্সাওয়ালা পীর বাবাকে ভক্তি করত, সে প্রাণপণে রিক্সা ছোটালো। এদিকে রিক্সা যখন গাড়ি থেকে মাইলখানেক দূরে, তখন হঠাৎ মান্তি সুস্থ লোকের মতো তেড়ে মেরে উঠে বসল। চোখ লাল, দাঁত কিরবির করে অদ্ভুত গলায় বলল, আসবি না, আমায় তাড়াবি না, আমি যাব না। এই আমি তোর ঘরে যাইনি, তুই আমার ঘরে এলি কেন? কাকে বলছে কি বলছে বোঝা দেয়। তার হাব ভাব যেন একটা বয়স্ক মানুষের মতো। ড্রাইভার আর মা মেয়েকে ধরে রাখতে পারছে না, ওর মা হাউমাউ করে কাঁদছে। এমন সময় রিক্সাটা এসে থামলো গাড়ির মুখোমুখি, আর লাফিয়ে নামলেন মান্তির বাবা, আর হাত ধরে ধীরে ধীরে নামিয়ে আনা হলো বৃদ্ধ পীর বাবাকে। মা ও ড্রাইভার চেপে ধরা সত্ত্বেও গাড়ির সিটের ওপর বসে অবস্থায় ধেই ধেই করে লাফাতে লাগলো মান্তি। এত জোরে লাফাচ্ছে যে গাড়ির ভেতরের দিকে ছাদে মাথা ঠেকে যাচ্ছে। মান্তির মা ধাক্কায় ছিটকে পড়লেন গাড়ির দরজায়। পীর বাবা তার কাঁধের ঝোলা থেকে একটা চামড়ের মতো ঝাড়ন বার করলেন, তারপর এগিয়ে আসতে লাগলেন। বিশাল বড় বড় চোখ করে মান্তি ভয়ঙ্কর শব্দ করতে লাগলো। পীর বাবা এগিয়ে আস্তে আস্তে নরম স্নেহের স্বরে বলতে লাগলেন, না না না, অমন করে না, কষ্ট হচ্ছে তোমার, কষ্ট পাচ্ছ তুমি, বাচ্চাটাকে কষ্ট দিও না। মন্দ লোকেরা তোমায় কষ্ট দিয়েছে, তা বলে তুমি কেন কষ্ট দেবে? ঘর ঘরে জেদি গলায় অদ্ভুত ঘাড় বেঁকিয়ে সে বলল, হ্যাঁ দেবই দেব। পীর বাবা ঘাড় নাড়ছেন আর বলছেন, না, দেখো তারা শাস্তি পাচ্ছে, তাদের গুনাহের জন্য শাস্তি পাচ্ছে। তুমি চলে যাও, চিরদিনের মতো শান্তি পেয়ে চলে যাও। কষ্ট দিয়ে কেউ কখনো শান্তি পায় না। পীর বাবা গাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। মান্তি মাথা ঝুঁকিয়ে চিবুকটা প্রায় পেটের কাছে ঠেকিয়ে বসে আছে, আর দুলছে, মুখে গোঁ গোঁ করে শব্দ করছে। খুব নিচু নরম গলায় পীর বাবা বললেন, আমার ঝোলার এই শিশিতে তোমায় বন্দি করতে পারি, কিন্তু চাই না। আমি জেনেছি তুমি বড় কষ্টে ছিলে, আটকে ছিলে, কেন আর আটকে থাকবে? আমি তোমায় মুক্তি দেব, তুমি মুক্তি দাও, মুক্তি নাও, একে মুক্তি দাও, নিজে মুক্তি নাও, মাফ করো, সব অপরাধ মাফ করে দাও। গঙ্গানি বদলে গেল কান্নায়। প্রথমে ভয়ঙ্কর, তারপর করুণ স্বরে কান্না, ইনিয়ে বিনিয়ে আকুল কান্না। পীর বাবার অজস্র রেখাঙ্কৃত মুখে অপরিসীম মায়া। উনি হাতে সেই চামড়ের মতো ঝাড়নটা মান্তির গায়ে বোলাতে লাগলেন, কান্না চলতে লাগলো। তারপর উনি ওনার ঝোলার মধ্যে থেকে একটা শিশি বার করে জলটা মান্তির মাথায় ছিটিয়ে দিলেন, বিড়বিড় করে কিছু পাঠ করলেন। এবার মান্তি হিঁচকি তুলতে লাগলো। আস্তে আস্তে কেমন যেন নির্জীব হয়ে গেল। পীর বাবার পাঠ চলতে লাগলো। অনেকক্ষণ বাদে মান্তির শরীরে প্রচণ্ড ঝাঁকুনি দেখা দিল, দুবার। তারপর মান্তি মুখ তুলে চোখ বন্ধ করল, ঘুম ঘুম চোখে মায়ের দিকে তাকালো। তারপর মান্তি ওর মায়ের গলা জড়িয়ে মাথা রেখে চোখ বুঝে মায়ের বুকেই ঘুমিয়ে পড়ল। এতক্ষণ মান্তির বাবা ড্রাইভার রিক্সাওয়ালার ঊর্ধ্বশ্বাসে ভয়ের সঙ্গে প্রচণ্ড ঘটনাটা দেখছিল। এবার মান্তির মা করুণ সুরে কাঁদতে লাগলেন। কেউ বলেনি, কিন্তু ওরা কেমন বুঝে গেছে, বিপদ বোধহয় কেটে গেছে। সত্যি মেয়েটা শান্ত হয়ে ঘুমোতে লাগলো। এতক্ষণ ওরা খেয়াল করেনি প্রচণ্ড গরম হচ্ছিল সবার, এই শীতকালেও একটা প্রচণ্ড চাপ বোধ করছিল। এখন পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। একটা স্বস্তির ছায়া শুধু বুড়ো পীর বাবা রিক্সা ধরে দাঁড়িয়ে হাঁপাচ্ছেন আর অল্প অল্প কাশছেন। তাকে ধরে যত্ন করে রিক্সায় বসিয়ে দিল মান্তির বাবা। পৌঁছে দিয়ে আসবো রিক্সায়। অনেক বারণ করলেন, বিপদমুক্ত হলেও ভীষণ দুর্বল মেয়েটা, ওকে নিয়ে বাড়ি চলে যাওয়া দরকার। কিন্তু মান্তির বাবা শুনলেন না। মানুষটা অতি বৃদ্ধ, তার ওপর খুব চাপ গেছে। উনি একা বসলে রিক্সা থেকে পড়ে যাবেন। তিনি বললেন, আপনার দয়ায় মেয়ের এত জ্বর নিমেষে সেরে গেছে, আর কিছু হবে না। রিক্সাওয়ালা খুব ভালো, সে আবার গেল। পীর বাবা বললেন, কাল একবার এসো, ওকে একটা তাবিজ দেব। কোনো ভয় নেই, তোমার মেয়ের ধাতটা ভালো নয়, তাই দেবো, সারা জীবন পড়ে থাকবে। সেই সময় থেকে মেয়েটার আর কোনো অসুস্থতা ছিল না, তবে বহুদিন খুব দুর্বল ছিল।
ওই ঘটনার কথা কেউ আর আলোচনা করতো না, রীতাদের বাড়ি কেউ যেত না। তবে ওদের বাড়ি নতুন করে কোনো বিপদ আর হয়নি। পরে রীতার মাও গুরুদেব আনিয়ে পুজো অর্চনা গীতা পাঠ করিয়েছিল। রীতার সাথে স্কুলেও সবাই খেলতো, কিন্তু ওদের বাড়ি কেউ যেত না, কেউ ওদের বাড়ি আর পাঠাতেও না। স্বাভাবিক খুব, এরম ঘটনার পর কে আর বাচ্চাকে পাঠায়? যাদের নিয়ে ঘটনা সেই সব বাচ্চারা আজকে বোধহয় মাঝ বয়সে এসে পৌঁছেছে। কেউ তো ছোট নেই, বরং জীবনের যৌবনকাল তারা পেরিয়ে গেছেন, এটুকু বলতে পারি। আজকে দ্বিতীয় আরেকটি ঘটনা আমি পাঠ করব, শান্তনুর পাঠানো ওর গুরুমার ঘটনা। যেহেতু গুরুমায়ের ঘটনা তোমরা খুব পছন্দ করেছো এবং অনেকে তোমরা শুনতেও চেয়েছো, তাই আজকে ভাবলাম আজকের বিশেষ দিনে গুরুমার একটা ঘটনা শোনানো যাক। বলছে, অন্যের জীবনে ঘটে যাওয়া নানা প্রকার দৈব স্বপ্ন সংক্রান্ত ঘটনা আমার গুরুমা বলেছেন, যা তুমি ইতিমধ্যে পড়ে শুনিয়েছ। এরপর আমি গুরুমাকে জিজ্ঞাসা করি তার নিজের জীবনে এমন কোনো স্বপ্ন এসেছে কিনা। এর উত্তরে তিনি বললেন তার পূর্বে বলা ওইসব স্বপ্ন, অর্থাৎ যেখানে কেউ ঈশ্বরের আদেশ পাচ্ছে, ওই জাতীয় নয়। তবে ছোটবেলায় তিনি একটি স্বপ্ন বারবার দেখতেন, যার ব্যাখ্যা তার কাছেই নেই, কিন্তু স্বপ্নটা এত স্পষ্ট ও জীবন্ত যে তা এত বছর পরেও তিনি ভুলতে পারেননি। তিনি দেখতেন পৃথিবী মণ্ডল ছাড়িয়ে ঊর্ধ্বলোকে চলে গেছেন, সেখানে শুধুই শূন্যতা, শূন্যে ভেসে ভেসে আসত ঢাকের আওয়াজ, নাকে স্পষ্ট অনুভব করতেন ধূপের গন্ধ। অবাক হয়ে দেখতেন দূর আকাশে দুর্গাপুজো হচ্ছে, অপরূপ মাতৃমূর্তি। তখন তার বয়স 13-র আশপাশে, দীক্ষাও হয়নি, মা দুর্গা ইত্যাদি বিষয়ে চিন্তাও করতেন না। তবে বারবার কেন এরকম স্বপ্ন দেখতেন? এরপরে এক অদ্ভুতভাবে তার দীক্ষা হয় সেই যোগী মহাপুরুষের কাছে, যার বিষয়ে আগেই বলেছি। তবে দীক্ষার পরেও সেই স্বপ্ন তিনি দেখেছেন। তার মতে এই ধরনের স্বপ্ন দৈব স্বপ্ন, যা পূর্বজন্মের সংস্কারবশও হতে পারে। আবার এসবের মধ্যে ঈশ্বর কোনো সংকেত দেওয়ার চেষ্টা করেন। আমি অবশ্য বলেছি পৃথিবীর মানুষের মতো ঊর্ধ্বাকাশেও আত্মারা হয়তো মনের কল্পনা দ্বারা দেবী মূর্তি করে পূজা করে, সেটাই হয়তো তিনি দেখেছেন। তিনি বলেছিলেন হতে পারে, কে জানে। তবে গুরুমার মতে আর এক ধরনের অলৌকিক স্বপ্ন কখনো কখনো দেখা যায়, তা হলো স্বপ্নে মৃত প্রিয়জনের আগমন। শুধু যে মানুষ তাদের ব্যাপারে চিন্তা করে বলেই দেখে তা কিন্তু নয়। কিছু কিছু স্বপ্ন এমন থাকে যা স্পষ্টভাবে বোঝা যায় যে তারা সত্যি স্বপ্নে এসেছেন। গুরুমা যখন বললেন যে তার বাবাকে নিয়ে একটা অদ্ভুত স্বপ্ন তিনি 3 বার দেখেছেন, তখন আমি জানতে আগ্রহী হলাম। এও জানলাম যে তিনি জীবনে সর্বপ্রথম তার মৃত প্রিয়জনকে স্বপ্ন দেখেন তারই মাস্তুত দাদা অশোক সান্যাল, তার অতি নিকটস্থ অশোকদা। ঈশ্বর ভক্ত শান্ত স্বভাবের অশোকদা ম্যাট্রিক পাশ করে সরকারি চাকরি পেয়ে শিলিগুড়ির কাছে সেবক নামের একটি ছোট শহরে চলে যায়। সেজন্য তার উচ্চ শিক্ষা হয়নি। তিস্তা নদীর তীরে ওই সেবক রোডের অবস্থিত, সেবক শহর না, সেবক একটা রোড যতদূর আমি জানি, যদি খুব ভুল না বলে থাকি। ওই নদীর 2টি সেতুর পাহাড়ের কাজে নিযুক্ত ছিলেন। সেখানকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকের পাহাড়ের কোলে বনভূমি, বিশালতা, রাত হলে নিস্তব্ধ গা ছমছমে পরিবেশে একা থাকতে থাকতে অশোকদার অন্তরে একটা ভাবুকথা জেগে উঠেছিল। তার খুব মা কালীর পুজো করতে ইচ্ছা হয়। তিনি মায়ের পুজো নিয়ে থাকতেন। পরে অনুমতি নিয়ে সরকারি জমিতে সম্পূর্ণ নিজের টাকা একটা কালী মন্দির করেন। মন্দিরের ভেতরেই বসবাস করতে থাকেন। মন্দির চত্বরেই তিনি নিজে রান্না করে ভোজন করতেন। চাকরির পরে যে অবসর মিলত বেশিরভাগ ব্যয় করতেন কালী পুজোয়। আশেপাশে সবাই তা জানত, সেই জন্য তাকে শ্রদ্ধা করত। সে সময় অবশ্য তিনি সবে 30 পার করেছেন, তাই বাড়ির লোকজন তার বিবাহের চেষ্টা করছিলেন, কিন্তু অশোকদা বিয়ে করতে একদম রাজি ছিলেন না। তাই পাত্রী খোঁজার চেষ্টা থেকে বাড়ির লোকদের বিরত থাকতে বলেছিলেন। বাড়ির লোকেরা অনেক কষ্টে রাজি করাবার চেষ্টা করছিল। তারপরে সবাই ভাবছে অশোকদা সাধন ভজন নিয়ে থাকতে চায় বলেই হয়তো এমন করছে, কিন্তু অশোকদা জানান তা নয়। আসলে বিয়ে করে একটা মেয়ের জীবন তিনি নষ্ট করতে পারবেন না। মা কালী তাকে জানিয়েছেন যে তিনি 40 বছর অবধি বাঁচবেন। একথায় প্রিয়জন হতবাক হয়ে গেছিল। সত্যি 40-এই তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। তখন এর প্রত্যেকের ধারণা যথার্থ হয়। গুরুমা বলেছিলেন তার কাছে খবর এসেছিল অশোকদার মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত মন্দিরে পুরোহিতের রাতের পুজো করে যখন দরজা বন্ধ করে দেওয়ার পর মধ্যরাতে
মন্দিরে বন্ধ দরজার ওপার থেকে ভেসে আসত কাঁসর ঘণ্টার ধ্বনি, সেই সঙ্গে অশোকদার কণ্ঠে উচ্চারিত মা কালীর মন্ত্র, যা দিনের পর দিন লোকজন শুনেছে। এমন একটা সময় গুরুমা রাতে নিদ্রিত অবস্থায় দেখেন অশোকদা তার নাম ধরে ডেকে বলছেন, যখনই বিপদে পড়বে আমাকে মনে মনে স্মরণ করবি, আমি এসে তোকে উদ্ধার করব। এরপর গুরুমার নিদ্রাভঙ্গ হয়। অশোকদার মৃত্যুর কয়েক বছর পরেই গুরুমার বাবা হার্ট অ্যাটাক ও কিডনি ফেলিওরে আক্রান্ত হয়ে এনআরএস হসপিটালে ভর্তি হন। তখন তার বয়স 70 হয়নি। গুরুমার পক্ষে এটাও খুব দুঃখজনক ছিল, কেননা তিনি পিতার খুব কাছের ছিলেন, অসম্ভব ভালোবাসতেন বাবাকে। তিনি পণ্ডিত ছিলেন, ইংরাজি সংস্কৃত ভালো জানতেন, যা আমি আমার আগের লেখায় বলেছি। শুধু সেজন্যই না, গুরুমা বলেছেন যে তার পিতা বিশেষ প্রয়োজন ছাড়া মিথ্যে বলতে একদম রাজি ছিলেন না। মিথ্যে বলাটাকেও উনি ঘেন্না করতেন। এছাড়া তিনি ছিলেন প্রচণ্ড সহজ সরল মিষ্টভাষী। গুরুমা যে তার খুবই প্রিয় ছিলেন তাই নয়, পিতার সব থেকে দুর্বল জায়গা ছিল তিনি। একটা সময় মরতে মরতে বেঁচে গেছিলেন বলে সারা জীবন গুরুমাকে একটা ফুলের আঘাতও তিনি সহ্য করতে দেননি। ঘটনার স্বার্থে এটুকুই বলবো যে গুরুমার পিতা তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসতেন। তার সেই পিতা হসপিটালে থাকাকালীন একদিন রাতে গুরুমা বিছানায় মশারি টাঙিয়ে শুয়েছেন, মেঝেতে হারিকেন জ্বলছে। বাড়ির একজনের আমাশা হওয়ায় তিনি বাড়ির বাইরে টয়লেটে গেছেন, সেই জন্য পেছনের দরজা খোলা ছিল। তখন যখন টয়লেট থেকে সে দরজা লাগিয়ে ভেতরে এলেন তখন বেশ রাত হয়ে গেছে। গুরুমা জেগেছিলেন। হঠাৎ দেখেন তার একেবারে সামনে মশারির বাইরে একটা ছায়ামূর্তি, যেন একটা লোক বসে আছে। তিনি ভাবলেন এতক্ষণ দরজা খুলে রাখার সুযোগে চোর ছ্যাঁচর ঢুকেছে। তিনি এমন ভাবছেন, এক সময় দেখলেন সে ছায়ামূর্তি অকস্মাৎ লম্বা হয়ে খানিকটা দূরে সরে গিয়ে মিলিয়ে গেল। তিনি অবাক হলেন, যথেষ্ট ভাবলেন, কিন্তু কিছু বুঝলেন না। বুঝলেন পরের দিন সকালে, যখন দেখলেন তার বাবার মৃত্যু সংবাদ এসে গেছে। গত রাতের ছায়ামূর্তি তাহলে কে ছিল? এরপর শ্রাদ্ধ কার্য মিটে যাবার পর নিয়ম ভঙ্গের দিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। কোথা থেকে একটা অদ্ভুত প্রকৃতির লোক গুরুমার কাছে এসে বলতে লাগলো, আমায় ভাত দাও, ভাত দাও, বড় খিদে পেয়েছে। লোকটির পোশাক আশাক মলিন, মাথার চুল অগোছালো। গুরুমার মনে হলো লোকটা বোধহয় ভিখারি, কিন্তু একটু যেন পাগলের মতো হাবভাব। গুরুমা অবশ্য বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ভাত দেবো। লোকটা বলল, তেলাপিয়া মাছ করেছো তো? তেলাপিয়া মাছের ঝোল খাবো। সেদিন ওনার বাবার নিয়ম ভঙ্গ। বাবা তেলাপিয়া মাছ ভালোবাসতেন। এরপর তিনি লোকটিকে বাইরে বসিয়ে কলা পাতায় ভাত দিলেন। অতি দ্রুত সবটুকু খেয়ে লোকটি বিদায় নিল। গুরুমা বলেছেন যে তিনি সেই লোকটির দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন, কিন্তু সে গেটের কাছে গিয়ে হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। তিনি তার মাকে সব কথা বললেন এবং সবাই বলতে লাগলে উনি তোর বাবাই ছিলেন। গুরুমার ধারণা হলো এবং তিনি তার মায়ের সঙ্গেও একমত হলেন। এরপর কয়েকদিন পরে গুরুমা স্বপ্নে দেখেন যে তার বাবা উনুনে ভাত রান্না করছেন গুরুমার সামনে দাঁড়িয়ে, কিন্তু তিনিও তার বাবার মাঝখানে একটা বিরাট গর্ত। গুরুমার বাবা বলে চলেছেন, আমার ভাতের ফ্যানটা একটু ঝাড়িয়ে দেন আমা। গুরুমা কিছুতেই সে গর্তটা অতিক্রম করে বাবার কাছে যেতে আর পারছেন না। এতে বাবা বিরক্ত হয়ে বললেন, যা তোকে লাগবে না। এমন সময় তার ঘুম ভেঙে যায়। এরপর গুরুমা তার মাকে এই স্বপ্ন বৃত্তান্ত বলে জানান যে তার মেয়ে গর্ত পার করেনি, সেটাই মঙ্গল, কেন গর্ত পার হলে তার বাবার কাছে পৌঁছে গেলে তাকে আর বাঁচানো যেত না। এরপর আরেকদিন গুরুমা তার বাবার সাথে স্বপ্নের মধ্যে একসাথে গল্প করত। দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে গুরুমার বাড়ির কাছে এসে বাবাকেও তার সাথে বাড়িতে প্রবেশ করতে বললেন। বাবা রাজি হলেন না। গুরুমা দুঃখিত হলেন। তার বাবা বললেন, দুঃখ পাস না, সব সময় তোর থেকে 2.5 ফুট দূরত্বে থাকি। এইসব স্বপ্নের পর দীর্ঘকাল গুরুমা আর তার বাবার কোনো স্বপ্ন দেখেননি। হঠাৎ বহু বছর পর একদিন ভাদ্র মাসের রাতে গুরুমার স্বপ্নে দেখলেন যে তার বাবা গুরুমার কাছে খেতে চাইছেন। 25শে ভাদ্র। যদিও গুরুমা তা জানতেন না, কেননা আমরা ইংরাজি তারিখই বেশি মনে রাখি, বাংলা তারিখ মনে করার প্রয়োজন বোধ করি না, যেমন তখন গুরুমা করেছিলেন। পরের দিন তিনি জানতে পারেন সেই 26শে ভাদ্র, অর্থাৎ তার বাবার মৃত্যুদিন। সঙ্গে সঙ্গে তিনি চমকে উঠলেন। সেই জন্য রাতে বাবার স্বপ্নে এত বছর পর তাকে খেতে চেয়েছেন তার কাছে। বলা বাহুল্য, সেই দিন গুরুমা তার পিতার উদ্দেশ্যে খাদ্য অর্পণ করেছিলেন। এরপর আর তিনি বাবার স্বপ্ন দেখেননি। সুতরাং অলৌকিক শ্রোতাদের লিখিত জন্য এই ঘটনাটি আমায় এখানে শেষ করতে হলো। সহায়নিধি, আচ্ছা, শ্রোতাদের জন্য লিখিত ঘটনাটা এখানে শেষ করতে হলো। আচ্ছা, যদি কোথাও ভুল বলে থাকি
মাফ করে দেবেন। আসলে বাবাকে নিয়ে স্বপ্ন গুরুমা দেখেছিলেন, উনি অনেক পূজনীয়, অনেক উচ্চ মার্গের সাধিকা ছিলেন। আমি খুব সাধারণ মানুষ। সামনে 6ই জানুয়ারি 2024 বাবার 2 বছর পূর্ণ হবে, মানে আমি আমার বাবার কথা বলছি, বাবা চলে গেছেন। আমি ইচ্ছা করি আর বাবার কথা আর তোমাদের ঘটনার মাঝে কোনোদিন আর বলি না। 1-2জন খুব তখন বিরক্ত হতো, বলে ফেলতাম, নিজের ইমোশনটা বেরিয়ে আসতো ভেতর থেকে, আটকাতে পারতাম না। বাবার স্বপ্ন বাবা মারা যাবার পর আমি অনেকবার দেখেছি। এত রিয়েলিস্টিক স্বপ্নগুলো হয় না, ভাবা যায় না। এখনও মাঝে মাঝে স্বপ্ন আসে, তবে ভাবি বলে আসে তা না। এমন অনেক সময় হচ্ছে সারাদিন এতটা হেকটিক গেছে, কিছুই মানে ভাবনা চিন্তার সময় হয়নি, কাজের মধ্যেই গেছে, তবু রাত্রে ঘুমের অবচরে বাবার স্বপ্ন এসেছে। এরকমই হয়। তো এই ঘটনার সঙ্গে আমি একটু নিজের মিল পেলাম, তাই কথাগুলো বললাম। বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামী পর্বে, আর সম্ভবত সেটাই আমাদের 2023 সালের শেষ পর্ব হবে। তারপর আবার নতুন পর্ব, নতুন বছর নিয়ে ফিরে আসা। এভাবেই আমাদের জীবন চলতে থাকবে, অলৌকিক জোন চলতে থাকবে। তোমরা সঙ্গে থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করো। এইটুকুই। ধন্যবাদ। শুভরাত্রি।